আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। মনে আছে সেই হুঙ্কার? মনে আছে ক্ষমতার দম্ভে বলা সেই কথাগুলো? সময় বড় অদ্ভুত, প্রকৃতির বিচার বড় নির্মম। যিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন আজ তিনি দেশ ছাড়া, আর যাকে চ্যালেঞ্জ দেয়া হয়েছিল তিনি ফিরলেন বীরের বেশে। শুধু ফিরলেন না, রাজপথ কাঁপিয়ে লাখো জনতার ভালোবাসার সাগরে ভেসে বুঝিয়ে দিলেন সাহস কার আছে আর কার নেই। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই অবিস্মরণীয় স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে। দেখব কিভাবে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 17 বছরের যন্ত্রণার জবাব দিল বাংলাদেশ, কিভাবে শেখ হাসিনার প্রতিটি কটু কথা আজ বুমেরাং হয়ে তার দিকেই ফিরে গেছে। বিমানবন্দর থেকে 300 ফিট পুরোটা পথ কিভাবে ইতিহাসে লেখা হলো তার সবটুকু থাকছে আজকের বিশ্লেষণে, তাই পুরোটা জুড়ে আমাদের সাথেই থাকুন। সারা বাংলাদেশের মানুষ যখন অপলক দৃষ্টিতে তাকিয়েছিল টেলিভিশনের পর্দায় কিংবা স্মার্টফোনের স্ক্রিনে, তখন দিল্লির কোনো এক গোপন আস্তানা থেকে হয়তো এই দৃশ্য দেখছিলেন সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেখছিলেন যাকে তিনি পলাতক বলেছিলেন, যাকে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন, সেই তারেক রহমান কিভাবে বাংলাদেশের মাটিতে পা রাখলেন। ঘটনার ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। সালটা ছিল 2023। নরসিংদীর এক জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আপত্তিকর ভাষায় আক্রমণ করেছিলেন জিয়া পরিবারকে। তিনি বলেছিলেন তারেক রহমান নাকি মুচলেকা দিয়ে দেশ ছেড়েছেন। তিনি দম্ভ করে বলেছিলেন, আরে বেটা, তোর যদি সাহস থাকে তবে বাংলাদেশে ফিরে আয়। ক্ষমতার মসনদে বসে তিনি হয়তো ভেবেছিলেন এই দিন কোনো দিন ফুরবে না। তিনি ভেবেছিলেন তারেক রহমান হয়তো আর কখনোই এদেশের মাটিতে পা রাখতে পারবেন না। কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না। আজ 2025 সাল, শেখ হাসিনার সেই চ্যালেঞ্জের জবাব দিতেই যেন তারেক রহমান ফিরে এলেন। তবে একা আসেননি, তার সাথে ছিল কোটি মানুষের দোয়া আর রাজপথে নামা লক্ষ লক্ষ জনতা। শেখ হাসিনা বলেছিলেন, আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। হ্যাঁ, আজ তিনি দেখলেন, আজ বিশ্ব দেখল একজন নেতাকে তার দেশের মানুষ কতটা ভালোবাসলে রোদ বৃষ্টি ঠান্ডা মাথায় নিয়ে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারে। দিল্লি থেকে শেখ হাসিনা যা দেখলেন তা হলো তার পতনের এক নতুন সূর্যোদয়। তিনি দেখলেন তারেক রহমানকে বরণ করে নিতে বিমানবন্দর থেকে শুরু করে পূর্বাচলের 300 ফিট পর্যন্ত মানুষের ঢল। এই ঢল কোনো ভাড়ায় আনা লোক ছিল না, ছিল না কোনো বিরিয়ানির প্যাকেট। এই জনস্রোত ছিল আবেগের, এই জনস্রোত ছিল ভালোবাসার। এবার আসা যাক ফিরে আসার সেই মুহূর্তটিতে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট খুলে গেল। দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষ হলো। বেরিয়ে এলেন তারেক রহমান, তবে কোনো বিলাসবহুল বুলেট প্রুফ এসইউভি বা প্রাডো গাড়িতে নয়। তিনি উঠলেন একটি খোলা বাসে, লাল সবুজে রাঙানো সেই বাস যার গায়ে লেখা সবার আগে বাংলাদেশ। তিনি নিজেকে কাঁচের দেয়ালের আড়ালে রাখতে চাননি। তিনি চেয়েছিলেন তার কর্মীদের সাথে, সাধারণ মানুষের সাথে মিশে যেতে। তিনি চেয়েছিলেন তার অস্তিত্ব দিয়ে বুঝিয়ে দিতে যে তিনি এই মাটিরই সন্তান। বিমানবন্দর থেকে 300 ফিট দূরত্বটা খুব বেশি নয়, মাত্র 5 কিলোমিটারের মতো। সাধারণ সময়ে এই পথটুকু যেতে হয়তো 10 থেকে 15 মিনিট লাগে, কিন্তু তারেক রহমানের গাড়ি বহরের জন্য এই পথ পাড়ি দিতে সময় লেগেছে প্রায় 3.5 ঘন্টা। ভাবা যায়, জনস্রোত এতটাই প্রবল ছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, বিজিবি এবং সিএসএফ এর নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় থাকার পরেও গাড়ি এগোতে পারছিল না। কর্মীরা তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য বাসের সামনে পেছনে হুমড়ি খেয়ে পড়ছিল। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছিল ঢাকা রাজপথ। হাজারো ক্যামেরার ফ্ল্যাশ আর ফুলের পাপড়িতে লেখা হচ্ছিল এক নতুন প্রত্যাবর্তনের গল্প। অথচ এই দৃশ্য দেখার কথা ছিল না। শেখ হাসিনার বয়ান অনুযায়ী তারেক রহমান ছিলেন দুর্নীতিবাজ, পলাতক এবং সন্ত্রাসী। কিন্তু বাস্তবতা কি বলছে? বাস্তবতা বলছে দেশের মানুষ সেই বয়ান প্রত্যাখ্যান করেছে। মানুষ তাদের নেতাকে বুকে জড়িয়ে নিয়েছে। জনসভাটি হয়েছিল পূর্বাচলের জুলাই 36 এক্সপ্রেসওয়েতে। সেখানেই দাঁড়িয়ে তারেক রহমান যে ভাষণ দিলেন তা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি কোনো প্রতিহিংসার কথা বলেননি, তিনি কোনো জ্বালাও পোড়াও বা প্রতিশোধের নির্দেশ দেননি। শেখ হাসিনা যেখানে বিরোধীদের দমন পীড়নের নির্দেশ দিতেন, সেখানে তারেক রহমান 3 বার উচ্চারণ করলেন একটি শব্দ, শান্তি। তিনি বললেন, আমরা দেশের শান্তি চাই, যে কোনো মূল্যে আমাদের এই দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। তিনি আরও বললেন, আই হ্যাভ আ প্ল্যান, অর্থাৎ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, দেশের উন্নয়নের জন্য তার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।
তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে দেশ চালাতে চান। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ার স্বপ্ন দেখালেন। ভাষণটি শুনলে বোঝা যায় তিনি কতটা পরিণত। 17 বছরের নির্বাসন, জেল জুলুম আর অপপ্রচার তাকে ভেঙে দেয়নি, বরং ইস্পাতের মতো শক্ত করেছে। তিনি জানেন এখন সময়টা আবেগের হলেও দায়িত্বটা অনেক বড়। এবার আসি আরেকটি আবেগী মুহূর্তে। জনসভা শেষ করেই তিনি ছুটে গেলেন বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে, যেখানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শুয়ে আছেন তার মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই সেই মা যাকে মিথ্যা মামলায় বছরের পর বছর জেলে আটকে রাখা হয়েছিল। শেখ হাসিনা দম্ভ করে বলেছিলেন, এতিমের টাকা আত্মসাৎ করে খালেদা জিয়া জেলে, আমি দয়া করে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছি। কি নিষ্ঠুর পরিহাস! আজ সেই মাকে দেখার জন্য তার সন্তান ফিরে এসেছেন। দীর্ঘ 17 বছর পর মা ছেলের এই মিলন, যদিও তা হাসপাতালের বেডে, তবুও তা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। তারেক রহমানের সাথে ছিলেন তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। এই দৃশ্য দেখে দেশের কোটি মানুষের চোখে পানি এসেছে। তারা দেখেছে ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে শেখ হাসিনা কিভাবে একটি পরিবারকে ধ্বংস করতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহর অশেষ রহমতে তারা আবার এক হয়েছেন। বৃহস্পতিবারের দিনটি প্রমাণ করে দিল, সত্যকে কখনো ধামাচাপা দিয়ে রাখা যায় না। শেখ হাসিনা তারেক রহমানকে রাজনীতি থেকে মুছে ফেলার জন্য যা যা করা সম্ভব সবই করেছিলেন। মিথ্যা মামলা, 21 আগস্টের গ্রেনেড হামলার নাটক সাজানো, মানি লন্ডারিংয়ের অভিযোগ কিছুই বাদ রাখেননি। এমনকি তার কণ্ঠস্বর যাতে দেশের মানুষ শুনতে না পায় সেজন্য মিডিয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করেছিলেন। কিন্তু আজ দেশের প্রতিটি চ্যানেলে, প্রতিটি সোশ্যাল মিডিয়া ফিডে শুধু তারেক রহমান। যে মিডিয়া একদিন তার নাম নিতে ভয় পেত, আজ তারাই তাকে লাইভ দেখাচ্ছে। যে প্রশাসন একদিন তাকে হুলিয়া দিয়ে খুঁজত, আজ তারা তাকে প্রোটোকল দিয়ে নিরাপত্তা দিচ্ছে। এটাই হলো সময়ের প্রতিশোধ। তারেক রহমানের এই ফিরে আসা শুধু একজন ব্যক্তির ফেরা নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রের ফেরা। এটি সেই সব মানুষের বিজয় যারা গত 1.5 যুগে গুম হয়েছেন, খুন হয়েছেন, আয়না ঘরে বন্দী থেকেছেন। তারেক রহমান যখন বাসের ছাদ থেকে হাত নাড়ছিলেন, তখন মনে হচ্ছিল তিনি যেন প্রতিটি নির্যাতিত কর্মীর আত্মত্যাগের স্বীকৃতি দিচ্ছেন। শেখ হাসিনা বলেছিলেন, তোর যদি সাহস থাকে। আজ প্রশ্ন জাগে, সাহস আসলে কার ছিল না? যিনি গণ অভ্যুত্থানের ভয়ে দেশ ছেড়ে পালালেন, নাকি যিনি সব হুমকি উপেক্ষা করে আইনি লড়াইয়ের ঝুঁকি নিয়ে দেশে ফিরলেন? উত্তরটা আজ দিনের আলোর মতো পরিষ্কার। তারেক রহমানের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ। তিনি তার ভাষণে স্পষ্ট করেছেন যে তিনি শহীদ ওসমান হাদির স্বপ্নের গণতন্ত্র বাস্তবায়ন করতে চান। তিনি চান একটি বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। তার এই মাস্টার প্ল্যান বা পরিকল্পনা দেশের মানুষ কিভাবে গ্রহণ করবে তা সময় বলে দেবে। তবে 25 তারিখের এই জনসমুদ্র বলে দিয়েছে, দেশের মানুষ তাকে একবার সুযোগ দিতে প্রস্তুত। তারা বিশ্বাস করে জিয়ার জ্যৈষ্ঠ পুত্রই পারবেন এই ভঙ্গুর রাষ্ট্রকে মেরামত করতে। ভিডিওটি শেষ করার আগে বলতে চাই, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু 25 তারিখের এই দিনটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একটি দল যাকে নিশ্চিহ্ন করার জন্য রাষ্ট্রযন্ত্রের সবটুকু শক্তি ব্যবহার করা হয়েছিল, সেই দল আজ ফিনিক্স পাখির মতো ভস্য থেকে জেগে উঠেছে। আর এই জাগরণের কাণ্ডারি তারেক রহমান। তিনি মুঠো ভরে দেশের মাটি ছুঁয়েছেন, যে মাটি থেকে তাকে বিচ্ছিন্ন রাখা হয়েছিল। তিনি শ্বাস নিচ্ছেন মুক্ত বাতাসে, আর দিল্লি থেকে হয়তো কেউ একজন দীর্ঘশ্বাস ফেলছেন, কারণ তিনি বুঝে গেছেন বাংলাদেশের মানুষ এখন আর তার গল্পে বিশ্বাস করে না। তারা এখন নতুন গল্প লিখতে শুরু করেছে। আপনাদের কি মনে হয়, তারেক রহমানের এই ফিরে আসা কি বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনবে? শেখ হাসিনার সেই চ্যালেঞ্জের জবাবে আপনারা কি বলবেন? কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। আর হ্যাঁ, এ ধরনের আরও বিশ্লেষণধর্মী ভিডিও দেখতে গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সত্যের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।